সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেন আমির হামজা নামের এক ব্যক্তি। পরে আদালত মামলাটি মোহাম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেন। সাবেক সরকার প্রধান ছাড়াও সাবেক দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী ৩ পুলিশ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে এজাহারে। নাজিবুর রহমানের রিপোর্ট। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় ১৯ জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আবু সায়েদ নামের এক মুদি দোকানি মারা যান। এই ঘটনায় অভিযোগ এনে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও নাম আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা হারুনুর রশিদের। মামলার বাদী বলছেন, শেখ হাসিনা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই হয়েছে এমন হত্যাকাণ্ড। অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। কোর্টে এই আবেদনের রেজাল্ট এখনো পেন্ডিং আছে। আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। আমি আমার সাহস নিয়ে থাকবো, এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে, যা হয় এটা হবে। আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো ইনশাল্লাহ। বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি মোহাম্মদপুর থানায় গ্রহণের আদেশ দেয় বিচারক রাজেশ চৌধুরী। আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলো। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এর আগে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করতে যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। তারা জানান, দুর্গাপূজার ছুটি ৩ দিন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। জাগরণ হিন্দু মঞ্চের নেতারা প্রধান উপদেষ্টার কাছে নিরাপত্তার শঙ্কার কথা তুলে ধরেছেন। যারা সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবিও করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছেন শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাকের সদস্যরা। এদিকে সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নিয়েছেন। বৈঠকের আরও খবর জানতে আমরা যাচ্ছি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায়। সেখানে আছেন আমাদের বিশেষ করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। সরাসরি কথা বলছি আমরা তার সাথে। মুকসিমুল, বৈঠকটি এখন কোন পর্যায়ে রয়েছে আর বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে বৈঠক যতটুকু আমরা ধরে নিচ্ছি বৈঠক শেষ, কেননা বৈঠক শুরু হয়েছে বিকেল ৪টায়। বিকেল ৪টায় বৈঠক শুরু হয়েছে। উপদেষ্টা পরিষদের এই বৈঠক মূলত এটি ক্যাবিনেট বৈঠকই বলা যায়, যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সভাপতিত্বেই এই বৈঠক শুরু হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি যে ফারুক আজম তিনি সবশেষ শপথ নিয়েছেন আজ, যে কারণে বলা যাচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের সবাইকে নিয়ে এটি প্রথম বৈঠক। এবং এই বৈঠকে বিস্তারিত কিছুক্ষণ পরে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান তিনি ব্রিফিং করবেন, তিনি আমাদেরকে জানাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে মূলত 15ই আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবসের দিন থাকবে কিনা কিংবা এদিন ছুটি থাকার বিষয়টি আমরা জানতে পেরেছি যে এটি হয়তো বাতিল হয়ে ছুটি হবে, এই একটি বিষয়। আর অন্যান্য বিভিন্ন পদে পদায়ন এবং বিভিন্ন জনের বিষয়, এই বিষয়গুলোতে হয়তো আলোচনা হয়েছে। এর বাইরে আমরা যদি বলি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা যে
দেখা করেছিলেন। তারা তাদের 8 দফা দাবি তুলে ধরেছেন এবং বিশেষ করে তারা 3 দিন দুর্গাপূজা সার্বজনীন দুর্গা উৎসবের জন্য ছুটি চেয়েছেন এবং তারা বেরিয়ে এসে সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তিনি জানিয়েছেন যে তাদের এই আশ্বাসটি অনেকটাই আশ্বাস দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে যদি বলি যে এর বাইরে দুপুরের পর থেকেই এই প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন বলি কিংবা তার কার্যালয় বলি, সেখানে দুপুরের পর থেকেই বিভিন্ন একের পর এক সংগঠন কিংবা প্রতিনিধিরা ঢুকছেন এবং তারা বেরিয়ে আসছেন এবং এই সামগ্রিক কার্যক্রম নিয়ে একটু পরে ব্রিফিং হবে। ব্রিফিংয়ের পরে আমরা জানিয়ে দিতে পারবো যে আসলে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মিতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। নৌপথে পালিয়ে ভারত যাবার পথে ঢাকার সদরঘাট থেকে এই দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারত যাবার পর গা ঢাকা দেন সালমান ও আনিসুল হক। পালিয়ে থাকার 8 দিনের মাথায় ভারতে যাবার পথে রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করল পুলিশ। দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নৈরাজ্য তৈরি করতে টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ, রাস্তায় নামার মুখ নেই, তাই আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল। লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃধা। 16 বছরের নির্যাতন নিপীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীদের ডর ভয়হীন সরব উপস্থিতি, মিছিলে স্লোগানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের উল্লাস। বাঁধ ভাঙ্গা এই জনস্রোত ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠের। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদের আন্দোলন দমন করতে নিষ্ঠুর পথ বেছে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তবে গণ অভ্যুত্থানে শেষ রক্ষা হয়নি তাদের। বিচারের দাবি জানান আওয়ামী লীগ প্রধান সহ দলের নেতাদের। রংপুরের সাইডের কথা মনে আছে, কিভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারলো। তারা অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই, তারা এখন পর্যন্ত লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো পালাবার পথ নাই। বিএনপির মহাসচিব বলেন, দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি স্বৈরাচার শেখ হাসিনার। আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে করেছে। আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাদের কারাগারে নির্যাতিত করে রেখেছে। আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে দিনের পর দিন কারাগারে রেখেছে। তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতে, দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনৈতিক পালাবদলের সময় কিছু সহিংসতা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে হীন স্বার্থে। আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়, এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ঘুরায় নেবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমার বুকের রক্ত যাবে, তারপরে আপনাদের আঘাত আসবে। আমি সব গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকার বাইরে প্রথম কর্মসূচি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক পট পরিবর্তনে একদিকে উচ্ছ্বাস থাকলেও নেতাকর্মীদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি। আহ্বান জানালেন দেশের স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার। সন্ধ্যায় রুহিয়ায় আরও একটি ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সেখানেও ঢল নামে হাজারো জনতার। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঠাকুরগাঁও।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশব্যাপী নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সহিংস কর্মকাণ্ডের স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন গুতেরেস। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাবে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করা হবে জানিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এ নিয়ে উন্নয়ন সহযোগীদের চিন্তার কিছু নেই। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয় বৈঠকের পর তিনি আরও জানান, মূল্যস্ফীতি কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কারে নজর দেওয়া হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্তদের সাথে। পরে তিনি জানান, প্রকল্পের নামে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করা হবে। কথা বলেন মূল্যস্ফীতি নিয়েও। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন করে। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই। আমরা ইনফ্লেশনকে খাদ্য সচিব, তারপরে বাণিজ্য সচিব আর কৃষি সচিব তো বসতে হবে, ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি, কারণ সরকারের ব্যাপার আছে ওখানে। পরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই উপদেষ্টা বলেন, অর্থনীতিতে চাপ থাকলেও নিয়মিতভাবে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। না করতে পারবো না, আমাদের দিতে হবে, তো আমাদের কমিটমেন্ট আছে, যেভাবে যে করে থাকবো সেটা বড় ব্যাপার না, তাই না? আমাদের তো এই কমিটমেন্টগুলো করতে আমরা ডিফল্ট না করি। তো এটা নিয়ে ডোনারদের আমরা অ্যাসিওর করছি যে তোমরা একটু ব্যাপারে কোনো চিন্তা, কমিটমেন্ট যেটা আছে সেটা করবো না। আর ভবিষ্যতে যে খরচ হবে সেটা তো প্রতিটা ভবিষ্যতে কেয়ারফুলি করতে বলেছি, ওরা করবে। এ সময় সব কর্মকর্তাকে আরও দায়িত্বশীল হওয়ারও নির্দেশনা দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার শিকার অধিকাংশই আওয়ামী লীগ নেতা। 100টির বেশি মন্দিরের হামলার দাবি করলেও তালিকা সত্যায়িত করতে পারেনি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের দাবি, দীর্ঘদিনের সংখ্যালঘু সুরক্ষা নিয়েই মূলত তারা মাঠে আছেন। তবে প্রতিবেশী দেশের অসত্য সংবাদ নিয়েও নিন্দা জানান তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিয়া গোপ নারায়ণগঞ্জে নির্বিচারে র্যাবের গুলিতে নিজ বাসার বারান্দায় নিহত হলেও তাকে সনাতনী হত্যাকাণ্ডের শিকার বলে হিন্দু সমাবেশে তুলে ধরা হয়েছে। জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগে পাশের বাড়ি থেকে, কিন্তু এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। আওয়ামী লীগের নেতা হিসেবে অনেক হিন্দু নেতা প্রতিপক্ষের হামলার শিকার বলে জানিয়েছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং জাতীয় কয়েকটি দৈনিক। মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এগুলোর মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি। দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতা অভ্যুত্থানের পরদিন থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নামে সমাবেশ হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, কিন্তু মন্দিরে হামলা নিয়ে সুস্পষ্ট কিছু জানেন না আন্দোলনকারীরা। মন্দিরে হামলার সময় হিন্দু ধর্মের বেশ কয়েকজন হাতে নাতে আটকের পর তাদের কয়েকজন জানিয়েছিলেন নির্দেশিত হয়েই তারা হামলা করেছিলেন। সৌমিক তুহিন আর আমাদের বম ফুটাইতে বলছে আর কি ফুটাইছি। পথনাটকের অভিনেত্রীকে সনাতনী নির্যাতন, ক্রিকেটার মাশরাফির বাড়ির আগুনকে লিটন দাসের বাসা বলে চালানো ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম অব্যাহতভাবে প্রচার করছে বাংলাদেশে ভালো নেই হিন্দুরা। ঐতিহাসিক বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে মিলেমিশে হাজার বছর ধরে আছি এবং এটি সৌহার্দ্যের সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ সবসময় করার জন্য এটার পক্ষে আমরা বলছি। বিগত যে সরকারটি চলে গেল সেই সরকার কিন্তু আমরা সবাই জানি, এটি ওপেন সিক্রেট, ভারত সরকারের বা ভারতের যে বর্তমান সরকার সেই সরকারের মদতপুষ্ট ছিল বা তাদের সাহায্য, তাদের ব্লেসিং তাদের উপর ছিল।
সংসার তছনছ করে দিছে। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই। আবার হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ হলেও সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তবে সংখ্যালঘুরা যেন কারো রাজনৈতিক হাতিয়ার বা আক্রান্ত না হন, এজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত করার দাবি তোলেন তারা। প্রত্যেকটা তথ্য সুনির্দিষ্টভাবে আমরা আপনাদের নিকট খুব দ্রুত উপস্থাপন করব, সেগুলোকে ভেরিফাইড করার পর। স্বাধীনতা 53 বছরে কোনো সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যেখানে আমি নিজে বলছি যে 53 বছরে কোনো সরকারই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে কিন্তু সকল দল চলে আসতেছে। তারা বলেন যেসব জায়গায় সংখ্যালঘুরা ও মন্দিরের উপর হামলা হয়েছে সেসবের সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। নিয়ামুল সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তবে তাঁকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বয়সের বাধ্যবাধকতা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক আদেশের পরিবর্তন করতে হচ্ছে সরকারকে। সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়, কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছরের বেশি। সেই কারণে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক। আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর M মাসরুর রিয়াজকে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 4 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মাসরুর রিয়াজ গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং CEO। এবার বোর্ড পরিচালকদের অবিলম্বে পদত্যাগের দাবিতে মিরপুর কার্যালয়ে সকাল থেকে প্রতিবাদ সমাবেশ করেছেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। মাঠের ক্রিকেটের ব্যর্থতা এবং সাংগঠনিক দুর্নীতির অভিযোগে সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্য পরিচালকদের পদত্যাগের দাবি করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তার নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদে পরিচালকদের অবিলম্বে পদত্যাগের দাবি করেছেন অন্যরাও। পাশাপাশি বর্তমান ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চান সাবেক ক্রীড়া সংগঠকরা। নিলয় মজুমদারের রিপোর্ট। গত সপ্তাহ জুড়ে বিসিবিতে শোডাউন করেছে একের পর এক পক্ষ। এবার মিছিল নয়, একরকম আলটিমেটাম নিয়ে মঙ্গলবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন শত শত প্রতিবাদকারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কারের প্রথম উদ্যোগ হিসেবে বর্তমান নির্বাচিত পর্ষদের পদত্যাগের দাবি ছিল তাদের কণ্ঠে। আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু ICCর কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে ICCর যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। একসময় বিক্ষোভ প্রতিবাদের মাত্রা বেড়ে গেলে বিসিবিতে ঢুকে পড়ে সেনাবাহিনী। নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা। তারপরও থেমেছিল না বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের দাবি। উপদেষ্টা আছে, তার কাছে আমাদের দাবি যে উনি একটি সুন্দর একটি অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালিত করেন। ICCর সাথে সমন্বয় করে এখানে যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র কালকে যারা ওখানে গিয়েছেন, আমাদের দাবি হলো যারা গিয়েছেন, যারা উপদেষ্টাকে মিসগাইড করেছেন তাদের পদত্যাগ করতে হবে। এদিকে বিসিবি তার নিজস্ব নিয়মে চলবে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ। বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনো, আমরা থাকি কি থাকি না তো সময় বলে দিবে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আবাহনী থেকে লোপাট হয়ে যাওয়া ট্রফিগুলো ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবটির সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। গত 5ই আগস্ট দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালায় ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে। লোপাট হয়ে যাওয়া 2 শতাধিক ট্রফির মধ্যে মাত্র 7টি ফেরত পেয়েছেন তারা। বাকি ট্রফিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন ক্লাবটির সাবেক ও বর্তমান তারকারা। দুপুরে ক্লাব প্রাঙ্গণ পরিদর্শন শেষে এই আহ্বান জানান তারা। এ সময় ক্রিকেট ও ফুটবলের সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। নিজেদের প্রিয় ক্লাবের বর্তমান অবস্থা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। জানান এই ট্রফিগুলোর খুব বেশি আর্থিক মূল্য নেই, তবে মর্যাদার দিক থেকে অমূল্য।
ট্রফিগুলো ফিরিয়ে পেতে প্রয়োজনে অর্থ দেওয়ার কথাও বলেছেন ক্লাব কর্তারা। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ক্লাবের কোনো সম্পর্ক নেই মন্তব্য করেন তারা।